ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। যা চ্যানেল নতুন এসেছেন তাদেরগুলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন। নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। স্যার, রিনিউয়েবল এনার্জির জন্য তেমন কিছু না থাকলেও কিন্তু সোলার এনার্জি বা সোলার রুফটপ নিয়ে যেসব কোম্পানিগুলো কাজ করছে তাদের জন্য কিন্তু একটা ভালো নিউজ এসছে এই বাজার থেকে। দেখুন, এই আর্টিকেল দেখলে দেখা যাবে সোলার যে স্টক টু বেনিফিট ফ্রম ইউনিয়ন বাজেট রিনিউয়েবল এনার্জি স্কিম। তো চলুন ডিটেলসে একটু বোঝার চেষ্টা করি বা জানার চেষ্টা করি। দেখুন স্যার, এই আর্টিকেল দেখলে দেখা যাবে ফাইন্যান্স মিনিস্টার নির্মলা সীতারামন কী করছেন, হ্যাজ প্রপোজ টু কিসের জন্য, যে ক্যাপিটাল গুড ফর ইউজ ম্যানুফ্যাকচারিং অ্যাট সোলার সেল প্যানেল ইন দ্য কান্ট্রি। অর্থাৎ আমাদের দেশের মধ্যে যেসব কোম্পানিগুলো সোলার প্যানেল বা সেল ম্যানুফ্যাকচারিং করছে তাদের জন্য কিন্তু যে ক্যাপিটাল গুড অর্থাৎ জিএসটি সেটা কিন্তু কী করছে, ছাড়ের কথা বলছে। যেখানে দেশ অনেক বড়, কিন্তু যে যত তাড়াতাড়ি হচ্ছে সোলার রুফটপকে কাজে লাগানো যাবে তত তাড়াতাড়ি কিন্তু গভর্নমেন্ট তার লক্ষ্যতে পৌঁছতে পারবে। তার জন্যে কিন্তু গভর্নমেন্ট কী করতে চলেছে, কাস্টম ডিউটিকে পুরোপুরি ছাড় দেওয়ার কথা বলছে। দেখুন স্যার, এই আর্টিকেল দেখলে দেখতে পারবেন যা দ্য ইউনিয়ন বাজেট 2024-25 হ্যাজ মেড অ্যান অ্যালোকেশন রুপিস কত 10,000 crore ফর সোলার পাওয়ার গ্রিড প্রজেক্ট ইন সাপোর্ট অফ ইন্ডিয়ান এনার্জি ট্রানজিশন। যেখানে স্যার এই বাজেটে কিন্তু 2024-25 বাজেটে 10,000 crore অ্যালোকেট করা হয়েছে কিসের জন্য, সোলার পাওয়ারের জন্য। তো স্যার, সোলার এনার্জি নিয়ে যেসব কোম্পানিগুলো কাজ করে সেই সব কোম্পানিগুলো কিন্তু আপনি রাডারে রাখতে পারেন। এই বাজেটের ওপর বেস করে কিন্তু আমি বলছি। যেখানে স্যার ইরেডাকে দেখলে দেখা যাবে, দেখুন আজকের দিনে কোম্পানিটা 4.5%-এর কাছাকাছি একটা আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। তো এই কোম্পানিটা রিটেল সেগমেন্টে ফাইন্যান্স প্রোভাইড করছে, বা সোলার এনার্জি বলুন বা সোলার রুফটপ সেগমেন্টে বলুন, কোম্পানিটা ফাইন্যান্স প্রোভাইড করছে। আজকের দিনে কিন্তু কোম্পানিটা ভালো একটা আপসাইড মুভমেন্ট দেখাচ্ছে। স্যার, গভর্নমেন্ট রিনিউয়েবল এনার্জি নিয়ে কাজ করছে। স্যার, তাই বলে এই নয় যে আদার্স যে এনার্জি সেগমেন্টে অর্থাৎ উইন্ড এনার্জি বলুন বা হাইড্রো এনার্জি বলুন খারাপ করবে। দেখুন স্যার, এই বাজেট তো ইন্ট্রিম বাজেট অ্যানাউন্সমেন্ট হয়েছিল 1 February 2024-এ। তো সেই জায়গায় দাঁড়িয়ে সেই বাজেটে টোটাল রিনিউয়েবল এনার্জির জন্য কিন্তু অনেক কিছু অ্যালটমেন্ট হয়েছে। তো এই বাজেটে যেটা 23 তারিখে গেল সেই বাজেটে কিন্তু সোলার এনার্জির সেগমেন্টের জন্য বলেছে, যেখানে সোলার রুফটপের ম্যানুফ্যাকচারিংয়ের ক্ষেত্রে কিন্তু যে ট্যাক্সেশন, সেই ট্যাক্সেশন পার্টসের ট্যাক্সেশন সেগুলোতে কিন্তু ছাড়ের কথা বলছে। তো এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু আমি এই কোম্পানিগুলোর কথা বলছি বা আলোচনা করছি যে বেনিফিটেড হবে কিন্তু এই কোম্পানিগুলো। স্যার, ইরেডার পাশাপাশি কিন্তু আপনি টাটা পাওয়ারটাও আপনার রাডারে রাখতে পারেন। দেখুন আজকের দিনে এখনও পর্যন্ত 1%-এর ওপরে একটা আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। মার্কেট ওপেন হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু কোম্পানিটা ভালো ওপরে উঠেছিল। তো প্রেশার একটা কাজ করেছিল মার্কেটে, যার জন্যে কোম্পানিটা নিচে এসছে। আবার কিন্তু কোম্পানিটা একটা আপসাইড মুভমেন্ট দেখাচ্ছে। তো এই কোম্পানিটাও কিন্তু বেনিফিটেড হবে এই সোলার রুফটপ নিয়ে যে নিউজটা পাওয়া যাচ্ছে সেই নিউজের ওপর বেস করে। তার পাশাপাশি স্যার কেপিআই গ্রিন এনার্জি, এই কোম্পানিটাও কিন্তু আপনি আপনার রাডারে রাখতে পারেন। দেখুন কোম্পানিটা আজকের দিনে প্রায় 1%-এর কাছাকাছি আপসাইড মুভমেন্ট দেখাচ্ছে এখনও পর্যন্ত। এই কোম্পানিটাও দেখলে দেখতে পারবেন যে কোম্পানিটা যেখান থেকে ওপেন হয়েছিল কন্টিনিউয়াসলি ওপরে গেছে, মার্কেটে প্রেশার ছিল নিচে এসছে। এখনও কোম্পানিটা ক্লোজিং হয়নি, ক্লোজিং হওয়ার কিছুক্ষণ আগের মুহূর্তে এই ভিডিওটা আমি বানাচ্ছি। তো এখনও পর্যন্ত কোম্পানিটা কিন্তু 1%-এর কাছাকাছি মুভমেন্ট দেখাচ্ছে। তো স্যার, এই কোম্পানিটাও কিন্তু আপনি আপনার রাডারে রাখতে পারেন, কারণ এই কোম্পানিটাও কিন্তু বেনিফিটেড হবে। স্যার, ওয়ারি রিনিউয়েবল টেকনোলজি যে কোম্পানিটা, এই কোম্পানিটাও কিন্তু বেনিফিটেড হবে। কেন? কারণ স্যার এই কোম্পানিটাও সোলার রুফটপ নিয়ে কাজ করে। তো কোম্পানিটা কন্টিনিউয়াসলি দেখলে দেখা যাবে নিচে আসছে। লাস্ট 1 মাস 4.5%, লাস্ট 6 মাস দেখলে দেখা যাবে কোম্পানিটা হাই থেকে কিন্তু অনেকটাই নিচে আছে। যদি আমরা দেখি তাহলে দেখলে দেখা যাবে প্রায় 25-36%, 38-37% কিন্তু কোম্পানিটা নিচে আছে। নিচে আর থাকার পিছনে কারণ কি? কারণ হচ্ছে কোম্পানিটার Q4 রেজাল্ট খুব একটা ভালো করেনি, যা মার্কেট এক্সপেক্ট করছিল তার থেকে খারাপ করেছিল বলে কিছুটা নিচে এসছে। তো স্যার, এই কোম্পানিটা দেখুন, আমরা যদি দেখি 1 বছরে 600% রিটার্ন দিয়েছে। আমরা যদি 5 বছরে দেখি দেখলে দেখা যাবে
676% রিটার্ন দিয়েছে। কেন? কারণ কন্টিনিউয়াসলি অর্ডার পাচ্ছিল, তো সেই জায়গায় দাঁড়িয়ে পিএনএল কন্টিনিউয়াসলি বাড়ছিল। তো এই Q4 পিএনএলটা একটু কমাতে, তাও কি ইয়ারলি বেড়েছে, কোয়ার্টারলি কমেছে। কমার জন্য কিন্তু এই কোম্পানিটার লাস্ট 1 মাসে বা 6 মাসে দেখলে দেখা যাবে এরকম একটা ডাউন সাইড মুভমেন্ট দেখিয়েছে। তো এই কোম্পানিটাও কিন্তু এই যে স্কিম সোলার রুফটপ, এতে বেনিফিটেড হবে। তো এই কোম্পানিটাও কিন্তু আপনি আপনার রাডারে রাখতে পারেন। স্যার ডিসক্লেমার দিয়ে রেখে আমি কোনো বাই সেল রেকমেন্ডেশন দিচ্ছি না। বাজেটে যা নিউজ এসছে সেই নিউজটার উপর বেস করে কোন কোন কোম্পানিগুলো বেনিফিটেড হতে পারে সেটা নিয়ে আলোচনা করছি, টোটালি লার্নিং পারপাস। তো এটাকে বাই সেল রেকমেন্ডেশন হিসেবে কিন্তু একদম নেবেন না। স্যার ফেডারেল ব্যাংক, তো ফেডারেল ব্যাংকে দেখলে দেখা যাবে দেখুন আজকের দিনে কোম্পানিটা 1%-এর ওপরে কিন্তু একটা আপসাইড মুভমেন্ট দেখাচ্ছে এখনও পর্যন্ত। তো আজকে কত তারিখ? আজকে 24 তারিখ। তো আজকেই কোম্পানিটার কিন্তু রেজাল্ট ডিক্লেয়ার হওয়ার কথা ছিল কত? 4 PM-এ। তো ডিউরিং মার্কেটে কোম্পানির রেজাল্ট চলে এসছে। তো মোটামুটি আমরা আজকে কোম্পানিটার চাল দেখেই বুঝতে পারছি যে কোম্পানিটা হয়তো রেজাল্টটা ভালো করেছে, কারণ ডিউরিং মার্কেটে এসছে এবং কোম্পানিটা কিন্তু 1.26% একটা আপসাইড মুভমেন্ট দেখাচ্ছে। তো চলুন কোম্পানিটার রেজাল্ট কী হয়েছে সেটা একটু দেখে নিই। আমরা কোম্পানিটার স্ট্যান্ডার্ড লোড রেজাল্ট নিয়ে চলে এসেছি, যেখানে রুপিস ইন কী আছে, ল্যাকে রয়েছে। সিকোয়েন্স দেখে নেবো, সিকোয়েন্স কী আছে, 30/6/23, 3/24/6/24, সিকোয়েন্স একদম ঠিকঠাক আছে। এই যে ডাউনলোড করা যে পেজটা, সেই পেজটা কিন্তু খুব একটা ভালো ভিজিবল নয়। দেখুন আমরা যদি কোম্পানিটা টোটাল ইনকাম দেখি তাহলে দেখলে দেখা যাবে দেখুন 1 বছর আগে কোম্পানি ইনকাম করেছে কি, ব্যাংকটা 5,75,000, আগের কোয়ার্টারে 6,73,000, এই কোয়ার্টারে 7,24,000। তো ব্যাংকটার যে ইনকাম, সেই ইনকাম কিন্তু 5,75,000টা 7,24,000 হয়েছে, 6,73,000টা 7,24,000 হয়েছে। তাহলে ইয়ারলি এবং কোয়ার্টারলি ব্যাংকটার যে ইনকাম, সেই ইনকাম কিন্তু যথেষ্ট ভালো করেছে। তো এবার আসছে খরচা। তো আমরা যদি টোটাল এক্সপেন্ডিচার দেখলে দেখা যাবে ব্যাংকটা 1 বছর আগে 4,45,000, আগের কোয়ার্টারে 5,62,000, এই কোয়ার্টারে 5,74,000। তো যেরকমভাবে কোম্পানির খরচা ইনকাম বেড়েছে সেভাবে কিন্তু কোম্পানির খরচাটাও বেড়েছে, তবে বাড়াটা খুব সামান্য বলতে পারেন। তো ইনকাম মাইনাস এক্সপেন্সেস করলে পরে প্রফিট পাওয়া যায়। তো আমরা কি দেখব, অপারেটিং প্রফিট 1,30,000 1 বছর আগে, 1,11,000 আগের কোয়ার্টারে, 1,50,000 এই কোয়ার্টারে। তো এখনও পর্যন্ত আমরা যা কোম্পানির রেজাল্ট দেখলাম সেটা খেতে কিন্তু যথেষ্ট ভালো করেছে। এখানে অপারেটিং প্রফিট ইয়ারলি এবং কোয়ার্টারলি যথেষ্ট ভালো করেছে। তো এবার আমরা কি দেখব, এবার হচ্ছে আমরা নেট প্রফিট দেখব, যে প্রফিটটা কোম্পানির ঘরে ঢোকে এবং ট্যাক্স আর যত রকম অ্যাডজাস্টমেন্ট আছে সব বাদ দিয়ে। তো নেট প্রফিট দেখলে দেখা যাবে ব্যাংকটা 1 বছর আগে কী করেছে, 85,374, আগের কোয়ার্টারে 90,630, এই কোয়ার্টারে 1,09,053। তো 85,053টা ইয়ারলি অনেকটা জাম্প করেছে এবং 90,000টাও কিন্তু কোয়ার্টারলি অনেকটাই জাম্প করেছে। তাহলে বলতে পারেন যে কোম্পানির রেজাল্ট বা ব্যাংকটার রেজাল্ট যথেষ্ট ভালো করেছে। এবার গেল এটা প্রফিট, কারণ আমি ব্যাংকের রেজাল্ট আলোচনা করার সময় বলি 3টে জিনিসের ওপর আমাদের খেয়াল রাখতে হবে। এক গেল প্রফিট, আরেকটা কি প্রভিশন, আরেকটা হচ্ছে এনপিএ। তো প্রফিট হলো, এবার আমরা কি করব, প্রভিশনটাকে দেখব। তো চলুন প্রভিশনটা দেখে নিই। যেটা প্রভিশনটা কী হয়, প্রভিশনটা কিন্তু সবসময় অপারেটিং প্রফিট থেকে মাইনাস হয়। তো দেখুন অপারেটিং প্রফিট, প্রভিশন, যেটা অপারেটিং প্রফিটের নিচেই রয়েছে। তো প্রভিশন দেখলে দেখা যাবে দেখুন 1 বছর আগে ব্যাংকটা কী করেছিল, 15,558 হচ্ছে প্রভিশন ছিল। আগের কোয়ার্টারে কোনো প্রভিশন ছিল না, একটা অ্যাডজাস্টমেন্ট হয়েছিল, সেখানে আরও কী হয়েছিল, অ্যাড হয়েছিল আগের কোয়ার্টারে, যার জন্যে আমরা দেখেছিলাম যে অপারেটিং প্রফিট ব্যাংকটার কম হলেও 1,11,000 ছিল, কিন্তু মেন প্রফিটে গিয়ে ব্যাংকটা কিন্তু কোয়ার্টারলি ভালো করেছে। তো ভালো করার পিছনে যদি কারণ বলেন তাহলে কারণ হচ্ছে গিয়ে কি, এই প্রভিশন। তো এবার প্রভিশন কত ছিল, 14,427। তো ইয়ারলি কিন্তু প্রভিশন কমেছে। তো স্যার প্রফিট ভালো হয়েছে, প্রভিশন কমেছে, এটা কিন্তু ভালো জিনিস ব্যাংকের ক্ষেত্রে। আর হচ্ছে এনপিএ। এনপিএ কি, নন পারফর্মিং অ্যাসেট, যে অ্যাসেটটা ব্যাংকের কোনো পারফর্ম করছে না। তো আমরা গ্রস এনপিএ দেখে নেব, দেখলে দেখা যাবে দেখুন 4,43,477, 1 বছর আগে, আগের কোয়ার্টারে
4,52,887, এই কোয়ার্টারে 4,73,835। ব্যাংকটা প্রফিট ভালো করেছে, প্রভিশন ভালো করেছে, কিন্তু ব্যাংকটার যে এনপিএ, সেই এনপিএ কিন্তু ইয়ারলি কোয়ার্টারলি বেড়েছে। তো এই জায়গায় দাঁড়িয়ে বলতে পারেন যে ব্যাংকটার এনপিএ বাড়াটা হচ্ছে একটা নেগেটিভ জিনিস বলতে পারেন। তো আর বাদবাকিগুলো কিন্তু ব্যাংকটা ভালো করেছে। তো ওভারঅল যদি বলেন তাহলে বলা যায় যে ব্যাংকটার রেজাল্ট কোয়ার্টার ওয়ানের মোটামুটি ঠিকঠাক আছে, যেটা স্যার মার্কেটও কিন্তু থামস আপ করেছে, যার জন্যই ডিউরিং মার্কেটের রেজাল্ট এসছে আর ব্যাংকটা কিন্তু এখনও পজিটিভলি ট্রেড করছে 1%-এর ওপরে। তো স্যার এই হচ্ছে আলোচনা। যদি আলোচনা ভালো লাগে, যারা চ্যানেল নতুন এসেছেন তাদেরগুলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন। নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। থ্যাংক ইউ, ভালো থাকবেন।